ডলারের বাজারে আগুন, নিত্যপণ্যের দামে প্রভাবের শঙ্কা। 13 বছরে শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেন। মেগা প্রকল্পের জন্য বাজেটে থাকছে বিশেষ বরাদ্দ। সব হাসপাতালে হচ্ছে না করোনা চিকিৎসা, 11 দিনেও বাস্তবায়ন হয়নি নির্দেশনা। গাফিলতি ও উদাসীনতা দায়ী বলছেন চিকিৎসক নেতারা। করোনাকালে জীবন ও জীবিকা বাঁচাতে সরকারের নানামুখী চেষ্টা। সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চাইলেন সবার সহযোগিতা। দেশে নতুন করোনা শনাক্ত প্রায় 2,500, আরো 35 জনের মৃত্যু। আবারও হাইড্রক্সিক্লোরোকুইন ট্রায়ালের অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মানব পাচারে জড়িতদের ধরতে নানা উদ্যোগ নেওয়া হবে ইন্টারপোলের সহযোগিতা। মানব পাচার স্বীকার করে আদালতে 2 দালালের স্বীকারোক্তি। উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের আগেই মাদ্রাসা অফিস সহকারীকে নির্যাতন, জুতার মালা পরিয়ে অপদস্থ। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। কৃষ্ণাঙ্গ হত্যায় যুক্তরাষ্ট্রে তোলপাড়, সহিংসতায় 11 জনের মৃত্যু। বেড়েছে কারফিউ পরিধি, বরখাস্ত 4 পুলিশের বিরুদ্ধে নতুন অভিযোগ গঠন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেড়েই চলেছে ডলারের দাম। খুচরা বাজারে কৃত্রিম সংকট করে কোথাও কোথাও 90 টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে ডলার। এতে সংকটে পড়েছে আমদানিকারকরা। তারা বলছেন দ্রুত এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র বলছেন, কোনো ব্যাংক চাইলে তাদের জন্য বাড়তি ডলার দিতে প্রস্তুত তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা প্রভাবে একেবারে তলানিতে নেমেছে রপ্তানি আয়। সেই সাথে প্রবাসে থাকা প্রায় 1 কোটি শ্রমিকের উপার্জন কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে রেমিটেন্সের প্রবাহ। এতে দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রা বা ডলারের আমদানি অনেকটাই কমে গেছে। এই সুযোগে ডলারের বাজারকে অস্থির করতে নেমেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সংকটের দোহাই দিয়ে কোথাও কোথাও ডলার বিক্রি হচ্ছে 91 টাকা পর্যন্ত, যদিও গেল 2-1 দিনে তা কিছুটা কমে 89 টাকায় নেমেছে। বিভিন্ন মানি এক্সচেঞ্জের সাথে কথা বলে পাওয়া যায় এইসব তথ্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের বাজার অস্থির হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি গুনতে হবে আমদানিকারকদের। করোনা পরবর্তীতে প্রচুর আমদানি প্রয়োজন বলেও জানান তারা। যারা ইম্পোর্টার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ হচ্ছিল তারা বর্ধিত মূল্যে ডলার কিনে তাদের এলসি সেটেলমেন্ট করতে হচ্ছে এবং এর ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে হচ্ছিল দ্রব্যমূল্যের উপরে এবং শিল্পে যে কাঁচামাল আমদানি হয় তার উপরে, যার জন্য কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলে মানুষ আরো কষ্টে ভুগবে। তো সে কারণে যেভাবে হোক না কেন এটা বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ নিয়ে বর্তমানে ইউএস ডলারের মূল্য বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে হবে বলে আমরা মনে করি। ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ চান সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে ডলার বিক্রি করে আনতে, কিন্তু এখন আমার মনে হয় একটা সময় এসে বাংলাদেশ ব্যাংকের চিন্তা করা উচিত যে ডলারের দামটা একেবারে একদম স্থির রাখবে কিনা। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র স্বীকার করছেন, ডলারের বাজারে কিছুটা সংকট রয়েছে, তবে যে কোনো ব্যাংক আবেদন করলে বাড়তি ডলার দিতে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। কোনো ব্যাংক যদি কোনো সময় ক্রাইসিস হয় তখন তারা বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয় বলে বাংলাদেশ ব্যাংক তাদের ওই সময় তারা ক্রাইসিস মুহূর্তে তাদের সহযোগিতা করে থাকে। যখন যা যা প্রয়োজন তা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে, অতীতেও করেছে, এখনো করবে। কারণ আমাদের কাছে কিন্তু ডলার তো আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ আছে আমাদের। এছাড়া ডলারের সংকট কাটাতে রপ্তানি ও রেমিটেন্স বাড়ানোতে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 13 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ। একদিন উত্থানের পর টানা 4 কার্যদিবস ডিএসই সূচকের পতন হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবারও ডিএসইর সূচক কমে 10 পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে মাত্র 42 কোটি 97 লাখ টাকা। এর আগে 2007 সালের 24 এপ্রিল এর চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় 40 কোটি 39 লাখ টাকা। ডিএসইতে 309টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 4 কোটি 95 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট।
মেগা প্রকল্পগুলোয় গতি ফেরাতে পর্যাপ্ত বরাদ্দ থাকছে আসছে বাজেটে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, দ্রুত মেগা সব প্রকল্প শেষ করতে চায় সরকার। সেজন্য গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মতো বরাদ্দ পাচ্ছে মেগা সব প্রকল্প। আর অর্থনীতিবিদরা বলছেন, করোনা পরিস্থিতি খারাপ হলে বিদেশি শ্রমিক কর্মকর্তাদের বাংলাদেশে রাখা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে প্রকল্প চালানো কঠিন হবে আরও। প্লাবন রহমানের রিপোর্ট। একমাত্র পদ্মা সেতু ছাড়া করোনার ছোবলে গতি হারিয়েছে বেশিরভাগ মেগা প্রকল্প। সীমিত আকারে কিছু প্রকল্পে কাজ চললেও এগুচ্ছে না প্রত্যাশা মতো। মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ রাজধানীর মেট্রো রেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ, কিন্তু তাও প্রত্যাশা মতো নয়, যে কারণে এখনো এমন নিষ্প্রাণ প্রকল্পগুলোর বেশিরভাগ এলাকা। সামান্য পিছিয়ে পড়েছে। এই জায়গাটা যাতে কাভার আপ করি, যে আমরা পূর্ণ গতিতে কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা বাজেটটা চেয়েছি। সরকারের মেগা প্রকল্পের তালিকায় গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কর্ণফুলী টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। সেখানেও নেই সুখবর, গতি নেই কাজে। আমাদের এখনো চাইনিজরা চলে যেতে বলতেছে না, এরা এখনো আছে। সুতরাং আমাদের কাজকর্ম কিছু সীমিত আকারে চলতেছে, এখনো পর্যন্ত সীমিত আকারে চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বিদ্যুৎ খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু করোনার সংক্রমণ গতি অনেকটাই কমিয়ে দিয়েছে 2 মেগা প্রকল্পের। তবে করোনার প্রভাব থাকলেও বরাদ্দ বাড়ছে মেগা প্রকল্পগুলোতে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, ফাস্ট ট্র্যাকের 7 প্রকল্পে বরাদ্দ থাকছে 34,000 কোটি টাকা। অনিশ্চয়তা দরুন, আনসার্টেনিটি এখনো ক্লিয়ার হয় নাই, এর দরুন প্রকল্পগুলার যখন এটা শেষ হওয়ার কথা ছিল সম্ভব হবে না, এটা এখন মোটামুটি স্বীকৃত। আমাদের সরকারের আপ্রাণ চেষ্টা থাকবে এই প্রকল্পগুলোকে অবশ্যই আমাদের শেষ করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বরাদ্দের পাশাপাশি মেগা প্রকল্পগুলোতে কাজের গতি বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে। মেগা প্রকল্পের জন্য বাজেট তো যেটা চলমান প্রক্রিয়া, কিন্তু যেগুলো চলমান আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে। তোমরা ভিতরে আসো, কাজ করতেছো, তোমাদের খাওয়া দাওয়া যা লাগে সব দেবো, প্রজেক্ট সাইটের মধ্যেই থাকবা। এখানে দেওয়াল দিয়ে যা করা আছে, এখানে এর বাইরে যেতে দিব না তোমাদের। কারণ কোভিড তো আমাদের দেশ থেকে সহজে যাচ্ছে না। সংক্রমণের সাথে আমরা বাস করব, সংক্রমণ হয়তো আরো বাড়বে, কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষভাবে। সব মিলিয়ে করোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে সব মেগা প্রকল্প। পাল্টে গেছে হিসাব নিকেশ। বাস্তবতা বলছে, বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক করোনা পরিস্থিতির উন্নতির উপরে নির্ভর করবে মেগা প্রকল্পগুলোর ভবিষ্যৎ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। 50 শয্যা বা তদূর্ধ্ব সব সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড ও সাধারণ চিকিৎসা সেবার আলাদা ব্যবস্থা নিতে আছে সরকারি নির্দেশনা, কিন্তু 11 দিনেও তা বাস্তবায়ন হয়নি। চিকিৎসক নেতারা বলছেন, জনবল সংকট আর অবকাঠামোগত দুর্বলতা নিয়ে শত শয্যার নিজের হাসপাতালগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন অনেকটাই অসম্ভব। তাদের দাবি, নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে কোনো রূপরেখা দেয়নি সরকার। আবার কেউ কেউ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতিকেও দায়ী করছেন। আরো জানাচ্ছেন তানজিল মেহেদি। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগী। আক্রান্তের বিবেচনায় বিশ্ব তালিকায় উপরে উঠে আসছে বাংলাদেশের নাম। 50 বা তারও বেশি শয্যার সরকারি বেসরকারি সব হাসপাতালে কোভিড রোগের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু 11 দিনও বাস্তবায়ন হয়নি তা। ফলে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত হাসপাতালগুলোতে বাড়ছে চাপ, প্রকাশ পাচ্ছে চিকিৎসা সেবার ভঙ্গুর দশা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব সভাপতি বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের আসল চেহারা প্রকাশ পেয়েছে। প্রকৃত পক্ষে তাদের সাহায্য সহযোগিতা এই চিকিৎসার জন্য প্রয়োজন হলো, তখনই তাদের প্রকৃত যে রূপ উদ্ঘাটিত হলো, যে তারা নানান রকম অজুহাত তৈরি করে এখান থেকে বিরত থাকার চেষ্টা করছে। তিনি জানান, সিদ্ধান্ত থাকলেও নেই পরিচালন পদ্ধতি, তাই সরকারি হাসপাতালগুলোতে আটকে আছে সিদ্ধান্ত বাস্তবায়ন। তবে 2-3 দিনের মধ্যে পরিচালন পদ্ধতি সরকারের কাছে পেশ করবে জাতীয় পরামর্শক কমিটি। প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর আছে, তো সে জিনিসটা যদি আমরা তৈরি না করে তাদেরকে যদি শুধু বলে দিই এই কাজটা করার জন্য, তাদের পক্ষে কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না। যার ফলে তারা ডায়লামাও আছেন এবং তাদের অভিজ্ঞতাও নাই, এই সমস্ত কারণে একটু স্লো হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মহাসচিব বিষয়টিকে দেখছেন ভিন্ন আঙ্গিকে।
তার মতে তীব্র জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন বাস্তবসম্মত নয়। আদেশ জারি করার আগে বিষয়গুলো কিন্তু আমলে নেওয়া উচিত। এগুলা কিভাবে করবে আমি জানি না, আমার কাছে এগুলা বোধগম্য নয়। আপনি আদেশ জারি করছেন সেটা মানতে বাধ্য, কিন্তু আদেশ করতেই হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করবে? এখন আপনি যদি বাস্তবসম্মত আদেশ জারি না করেন তাহলে প্র্যাকটিক্যালি এগুলা করা সম্ভব না। তবে শতশয্যার উপরের হাসপাতালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। 100 শয্যার যে হাসপাতালগুলো আছে এগুলোকে খুবই সুন্দরভাবে তারা সেট আপ করে নিতে পারে। এক একটা হাসপাতালে 2টা 3টা উইং আছে, একটা উইং আপনি পুরো উইং ডেডিকেটেড করে দিতে পারেন। সরকারি হাসপাতাল যেগুলো 500 বেডের, 1000 বেড, ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলো বিল্ডিং, একটা বিল্ডিং আপনি ডেডিকেটেড করে দিতে পারেন। এগুলো প্র্যাকটিক্যালি পসিবল। অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সভাপতি মনে করেন সরকারের এমন সিদ্ধান্ত চিকিৎসকদের জনগণের প্রশ্নের মুখে ফেলছে। থেকে আছে মেডিকেল অফিসার, একজন জুনিয়র মেডিকেল অফিসার, সে ভর্তি করতে পারতেছে না, কারণ তার পারমিশন নাই। আপনি কিন্তু দেখতেছেন কে ভর্তি করতেছে না, এই বেটা ডাক্তার ভর্তি করতেছে না। আপনার রাগটা কিন্তু ডাক্তারের উপর পড়তেছে। চিকিৎসক নেতারা বলছেন সিদ্ধান্ত গ্রহণের আগে তা বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি থাকা উচিত। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে যখন আক্রান্ত সারা পৃথিবী, তখন স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের জীবন এবং জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থবির হয়ে থাকা অর্থনীতির জন্য প্রণোদনা, দুস্থ মানুষের জন্য ত্রাণ ও নগদ অর্থ দেয়া, একই সঙ্গে করোনা মোকাবেলা, আক্রান্তদের সেবা, সবই চলছে সমান গতিতে। দুর্যোগ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর অদম্য প্রত্যয় নিয়ে চলছে সরকার প্রধানের দৈনন্দিন কর্মকাণ্ড। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনা দুর্যোগে থমকে গেছে বিশ্ব, স্তব্ধ হয়ে থাকা বৈশ্বিক অর্থনীতির বিরূপ প্রভাব পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। কি হচ্ছে, কি হতে পারে অজানা, এমন হাজারো আশঙ্কা যখন মানুষের মনে, তখন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। অঘোষিত লকডাউনকালে সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকা 50 লাখ মানুষকে নগদ 2500 টাকা অর্থ সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দা মোকাবেলায় কৃষি, শিল্প, গার্মেন্টস খাত সহ বিভিন্ন সেক্টরে 19টি প্যাকেজে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন সরকার প্রধান। সবথেকে বড় কথা এখন মানুষ বাঁচানো এবং মানুষের জীবন যাত্রা যাতে অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া। দফায় দফায় ভিডিও কনফারেন্সে এখন পর্যন্ত 58 জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। প্রতিদিনই কিন্তু বিভিন্ন জনের সঙ্গে বৈঠক করছেন, সেটা ব্যাংকিং বিষয়ে হোক, সমিতির বিষয়ে হোক, হচ্ছে আপনার এই যে আমাদের ময়লার সিচুয়েশন হোক, সবসময় কিন্তু নিয়মিত সেটা আপডেটও নিচ্ছেন। করোনা সংকটে যখন হুমকির মুখে গণস্বাস্থ্য, তখন স্বাস্থ্য ব্যবস্থার দিক নির্দেশনাও আসছে সরকার প্রধানের কাছ থেকে। N95 লেখা আপনার বক্স, ভিতরে যে জিনিসটা সেটা সঠিক থাকে কিনা এটা একটু আপনাদের দেখা দরকার। দুর্যোগের মধ্যেও নিশ্চিত করতে হবে খাদ্য নিরাপত্তা। তাই শ্রমিক সংকটের কারণে থেমে থাকেনি ধান কাটা। শেখ হাসিনার নির্দেশে কৃষকদের সহায়তায় মাঠে নেমে পড়েন দলের নেতাকর্মীরা। করোনা মোকাবেলায় চাই সমন্বিত উদ্যোগ। এ লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ চলছে নিয়মিত। সর্বোপরি আমরা যেটা কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিটা দেশের রাষ্ট্রনায়করাই কিন্তু বলেছে যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। সরকার প্রধানের দৃঢ় ঘোষণা, সরকারের জনবান্ধব সব উদ্যোগ দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য। কারণ পিতার মতো শেখ হাসিনার ভাবনার মূলেও বাংলার মানুষ। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে। কে আমার ভোটার, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সুরক্ষিত রাখতে প্রাণপণ চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টাও অব্যাহত আছে। শালী জয়ের আরেকটি রিপোর্ট। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেন 25 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তা গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে মানুষের জীবন বাঁচাতে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। চিকিৎসা সেবা আমরা ব্যাপকভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিয়ে যাচ্ছি। অনেকটা বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস এটা টেস্ট করা বা এটা চিকিৎসা দেওয়া বেশ ব্যয় সাপেক্ষ, তারপর আমরা সেটা করে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, স্থবির হয়ে থাকা অর্থনীতিতে চলছে গতি আনার চেষ্টা। আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। আমি বিশ্বাস করি যে কোনো বিপদ আসুক আর যে কোনো সমস্যা আসুক, সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করতে পারবো। সমাজের প্রতিটি মানুষ যেন সহায়তা পান, কেউ যাতে কষ্টে না থাকেন তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। দেশে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২,৪২৩ জন। ২৪ ঘন্টায় করোনায় ঝরে গেল আরও ৩৫ প্রাণ। বৃহস্পতিবার দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানান, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৭,৫৬৩ জন এবং মোট মৃত্যু ৭৮১। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৬৯৪টি। এছাড়া নতুন করে ৫৭১ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২,১৬১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ৩,৫৮,২৭৭টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ ১২,১৬১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতা হার ২১.১৩%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ৭৮১ জন। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের আরও ৩২৪ সদস্য। এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে ৫,৮৩১ জন পুলিশের মধ্যে কোভিড-১৯ রোগ ধরা পড়ল। চট্টগ্রামে কনস্টেবল মামুন উদ্দিন করোনায় মারা গেছেন। এ নিয়ে বাহিনীর ১৭ সদস্য মারা গেলেন। সারা দেশে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা ছিল ৫,৫০৭ জন। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৩১। একই সময়ে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৯ জন। বৃহস্পতিবার পর্যন্ত ডিএমপিতে জীবাণুটির উপসর্গ ধরা পড়া পুলিশের সংখ্যা ১,৭৭৭। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মোহাম্মদ মামুন উদ্দিন দেশ ও মানুষের জন্য এক মহিমান্বিত মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭ জন বীর দেশপ্রেমিক পুলিশ সদস্য দেশ ও মানুষের জন্য আত্মাহুতি দিয়ে। বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৮৮,০০০-এর বেশি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৫,৭৪,৬০০ মানুষ। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১,০৮৩ জন। স্কটল্যান্ডে করোনা ভাইরাসের নতুন মৃত্যু নিয়ে যুক্তরাজ্যে কোভিড-১৯ মৃত্যু ৫০,০০০ ছাড়িয়ে গেছে। ব্রাজিলে ২৪ ঘন্টায় ১,২৭৯ জনের মৃত্যুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩২,৫৪৭ জন। ২৪ ঘন্টায় ভারতে ২৫৯ জনের প্রাণহানিতে মোট মৃত্যু ৬,০০০ ছাড়িয়েছে। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের আবারও অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও এর আগে সংস্থার পক্ষ থেকেই বলা হয়েছিল যে করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা নিরাপদ নয়। তবে এখন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে তথ্য পর্যালোচনা করে হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর কোভিড-19 চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ম্যালেরিয়ার এই ওষুধ ব্যবহারে করোনা রোগীদের মৃত্যুর হার বাড়ে এমন কোনো প্রমাণ না পাওয়াতে এ ট্রায়াল ফের চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডামন গেব্রিয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল নানা তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে ট্রায়ালে কোনো পরিবর্তনের দরকার নেই। কোভিড-19 চিকিৎসায় যেমন সলিডারিটি ট্রায়াল চলছিল, হাইড্রোক্সিক্লোরোকুইন তেমনই চলতে পারে, কিন্তু তথ্য সুরক্ষা ও পর্যবেক্ষণ কমিটি ট্রায়ালের উপর কড়া নজর রাখবে। WHO প্রধান আরো জানিয়েছে তাদের বিশেষজ্ঞ দল হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে তথ্য পর্যবেক্ষণ করেছিল, এই জন্য এতদিন এর ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে সবশেষ প্রতিবেদনের ট্রায়াল বন্ধ রাখার কোনো কারণ পাওয়া যায়নি। এর আগে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন করোনা রোগীদের মধ্যে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষার উপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছিল তারা। যদিও মার্কিন ঔষধ নিয়ন্ত্রক সংস্থা FDA আগেই সতর্ক করেছিল কোনো কারণ ছাড়া নিয়মিত এই ওষুধ খেলে কারো কারো হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যতই বিতর্ক থাকুক, প্রথম থেকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধকে কার্যকরী বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছিলেন করোনা থেকে বাঁচতে তিনি প্রতিনিয়ত এটি সেবন করেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছিল করোনা চিকিৎসার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিরাপদ নয়। যা হোক, এত কিছুর পর আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্রায়ালের অনুমোদন দেওয়ায় আবারও আলোচনায় এলো ওষুধটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সন্ধ্যার সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে দূরপাল্লার বাস। যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও অভিযোগ আছে যাত্রী ওঠানামা করানোর পর বেশিরভাগ বাসে জীবাণুনাশক ছিটানো হচ্ছে না। অনেক বাস সহকারী আবার নামমাত্র জীবাণুনাশক ছিটিয়ে দায় সারছেন। এমন পরিস্থিতিতে বাস মালিক শ্রমিকদের দাবি, যাত্রী ছাড়াই চলাচল করছে দূরপাল্লার সব রুটের বাস। এক্ষেত্রে সরকারি বাড়তি প্রণোদনারও দাবি তাদের। আরো জানাচ্ছেন সৈয়দ রায়হান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের চাপ বাড়তে থাকে দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। যাত্রী ওঠাতে প্রতিযোগিতায় ব্যস্ত বাসের সহকারীরা। তবে যাত্রী উঠানামা করানোর ক্ষেত্রে ব্যত্যয় ঘটে নিয়মের, মানা হয় না শারীরিক দূরত্ব, এমনকি নেই হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে নানা মত। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে ভাড়াটাও কমে যাক, স্বাভাবিক হয়ে যাক, সেটাই আমরা চাই। এখন তার সেই স্প্রেটা নাই, যদি স্প্রেটা হাতে দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। মাত্র যেতাম 40 টাকা, সেখানে 80 টাকা করে দেওয়া হচ্ছে। এখানে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দৃষ্টিটা যেমন দেখতেছেন দিকে একজন করে যাচ্ছি, তো এই কারণে আসলে বাড়তি নিচ্ছে আর কি। তবে বাস চালকরা বলছেন সংখ্যা বেঁধে দেওয়া যাত্রীও পাচ্ছেন না তারা। জেলায় জেলায় ঘুরছেন যাত্রী শূন্য হয়ে। কি করবো, পেটের দায় চালাইতে দেখা গেছে আগে 800 1000 পাইতাম, এই জায়গায় 400 500 কোনো মতো চলো না আর কি, যান বাঁচান আর কি। যাত্রী 15 জন 14 জন এরকম হয় আর কি। এরকম হলে মালিক বেশি লাভবান না। 2 ঘন্টা হয়েছে বসে রয়েছি, 10 জন যাত্রী এখনো হয় না, 8 জন হয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করছে সকল রুটের প্রতিটি বাস। তাই করোনার এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার এই বোঝা থেকে নিস্তার চান সাধারণ যাত্রীরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। লিবিয়া হত্যাকাণ্ডের শিকার 26 বাংলাদেশিকে যারা পাচার করেছিল তাদেরকে ধরতে জোরালো উদ্যোগ নিয়েছে সিআইডি। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে বিদেশে থাকা পাচারকারীদেরও ধরা হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে অল্প সময়ে চার্জশিট দেওয়া হবে বলেও জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। গত 28 মে লিবিয়ার মিজদাহ শহরে 26 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদেরকে বিদেশে পাচারের সঙ্গে জড়িত আরও 7 জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। অর্থের বিনিময়ে, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে তারা যে সম্পদ করেছেন, এই সম্পদ তারা ভোগ করতে পারবেন না। তাদের বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং অ্যাক্টে মামলা নিব।
ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে কাজ শুরু করেছি এবং বড় বড় ধরনের যত হিউম্যান ট্রাফিকার যারা আছে, সংঘবদ্ধ ট্রাফিকার যারা আছে, তাদের আমরা নাম ইতিমধ্যে কালেকশন করেছি। সিআইডি বলছে ২৬ বাংলাদেশিকে পাচারের সঙ্গে জড়িতরা দেশের বাইরে নিরাপদে থাকতে পারবে না। তাদেরকে ইন্টারপোলের সহায়তা নিয়ে গ্রেফতার করা হবে। মূলত এই ক্রাইমাররা দেশের বাইরে অবস্থান করছে এবং তারা এই দালালের মাধ্যমে এই ক্রাইমগুলো সংগঠিত করছে। আমরা তাদের বিরুদ্ধে যেটা করব, দ্রুততম সময়ে মামলাগুলো চার্জশিট দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়ে রেড নোটিশ জারি করাবো। এদিকে মানব পাচার চক্রের ৮ জনকে আটক করেছে র্যাব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতারকৃত হেলাল মিয়া ও খবির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে ২ নম্বর জিআর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল বাড়ির কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হেলাল ও খবির। এর আগে র্যাব ১৪ লিবিয়ায় মানব পাচারে জড়িত থাকায় ভৈরব থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। এদিকে লিবিয়ায় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে মাদারীপুরে গ্রেপ্তার করে র্যাব ৮। গোপালগঞ্জের মকসুদপুর থানার লোহাইর গ্রাম থেকে সেন্টু শিকদার ও মোসাম্মদ নার্গিস বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে মানব পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। রাজধানী বাংলা মোটর ট্রাফিক সিগন্যালে বিহঙ্গ পরিবহনের বাস চাপায় মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ ২ জন নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুর ১২টার দিকে মগবাজার মোড় থেকে একটি মোটরসাইকেল বাংলা মোটর হয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল। এ সময় শাহবাগ থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী ও একজন পথচারী সেখানেই নিহত হন। পরে পুলিশ বাস চালক জাকিরকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবারে শোক সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের রত্নগর্ভা মা ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নঈম নিজামের শাশুড়ি জাহানারা হোসেন গতকাল রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ৭৬ বছর বয়সে মারা গেলেন তিনি। মৃত্যুর সময় তিনি ৫ মেয়ে, ৪ ছেলে, নাতি নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন। কর্মজীবনে সফল ও উচ্চশিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। প্রয়াত জাহানারা হোসেনকে আজ দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে নামাজি জানাজা শেষে দাফন করা হয়। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। বরিশালে ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ এনে তদন্তের আগেই এক মাদ্রাসার অফিস সহকারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার বিকেলের ওই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে সুশীল সমাজে। এরই মধ্যে চেয়ারম্যান ও সহযোগীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। রাহাত খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর দাখিল মাদ্রাসার এক ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এক অফিস সহকারীর বিরুদ্ধে। ওই ব্যক্তি একই সঙ্গে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করা হয় ইমামকে। ১.৫ লক্ষ টাকার জন্য দেওয়া হয় চাপ। এতে অপারগ হলে তাকে ইউনিয়ন পরিষদের কক্ষে ডেকে নেওয়া হয়। এ সময় জুতার মালা পরিয়ে ভিডিও করা হয়। এছাড়া প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর অভিযোগও রয়েছে। এসব অভিযোগ দরিরচর খাজুরিয়া ইউপি চেয়ারম্যান মুস্তফা রারির বিরুদ্ধে। ১.৫ লাখ টাকা জরিমানা করানোর পর আমি কোনো টাকা দিতে হবে না। হইয়ার পর এই যে টাকা দেনে দিকে এই জুতার মালা পিসা গলা দিয়ে তার বাইর করে পোলা বানিয়ে কথা করতে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে নিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করছে। আমি না স্বীকার করার কারণে আমাকে সে জুতা দিয়ে পিটাইছে এবং জুতার মালা গলায় দিয়ে সে আমাকে রাস্তায় হাঁটাইছে। এটার আমি সঠিক বিচার চাই। যারা এই কাজটি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন বলে আমি বলব।
এই বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে যাওয়া যেত, মাদ্রাসার যে পরিচালনা কমিটি আছেন তাদের কাছে বিচার দেওয়া যেত। সামাজিক মাধ্যমে ইমামের ভিডিও ছড়ানোর বিষয় নজরে এনেছে জেলা পুলিশ। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ওনার মোবাইল নাম্বারে একজন ছাত্রীর উপবৃত্তির টাকা চলে আসে, তো এটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন জায়গায় যখন জানা যায় যে ওনার মোবাইলে কেন টাকাটা আসলো, উপজেলা থানা শিক্ষা অফিসার তাকে ডেকেছিলেন, ওনার সাথে তার কথা হয়েছে, উনি তার ভুল স্বীকার করেন। তার পরবর্তীতে লোকাল চেয়ারম্যান মেম্বার ওনারা সবাই মিলে তাকে একটা সালিসির জন্য ডেকে নিয়ে যান যে আপনার মোবাইলে কেন টাকাটি আসলো। উনি পরে জানিয়েছেন এটা ভুল, এই ভুলের কারণে টাকাটা আসছে। এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এটি আমরা সোশ্যাল মিডিয়ার যখন দেখেছি তাৎক্ষণিক আমরা খবর নিয়েছি। আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করেছি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এবং আমরা ওই চেয়ারম্যানকে বরখাস্তের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। বৃহস্পতিবার সকালে ওই ইমাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যা সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বরখাস্ত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের নতুন অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। ব্যাপক বিক্ষোভে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মার্কিন শহরে। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে এখনো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জড়িত বরখাস্ত হওয়া 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা বা সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে প্রকারভেদে 15 থেকে 40 বছরের কারাদণ্ড হতে পারে। চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে মাঠে নামাতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এছাড়া প্রশাসনকে অপব্যবহার করে ট্রাম্প মার্কিনীদের বিভক্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। বর্বরচিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা, ওরেগন, সিয়াটল শহরে বাড়ানো হয়েছে কারফিউ। বর্ণবাদ বিরোধী এ বিক্ষোভের সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তবে যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বুধবার লন্ডনের হাইড পার্কের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে অন্তত 15,000 মানুষ। সাজিয়া ইসলাম, নিউজ 24। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।